আমি কয়েকটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেই। অ্যাডভোকেট আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনাকে প্রতিদিন টেলিভিশনে দেখা যেত, এবং টেলিভিশনে না দেখানোটা ওই টেলিভিশনের জন্য একটা মহাপাপ, কবিরা গুনাহ ছিল। ধরেন শেখ হাসিনা এমন কোনো একটা শব্দ বলেছেন, এমন কোনো একটা লাইন বলেছেন, বাংলাদেশ আগামীতে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে, এটাই জাতির প্রধান খবর। এটা না জানলে জাতির কোনো সমস্যা হয় না, কিন্তু এই খবরটা বাংলাদেশের সমস্ত টেলিভিশনে প্রধান শিরোনামে ফার্স্ট এটা দিতেই হতো। টেলিভিশন নিউজ রুমগুলোতে আমাদের প্র্যাকটিসটা হয়েছিল এরকম, প্রধানমন্ত্রীর আজকে কি আছে, পিএম এর কি আছে, এবং এক নাম্বার শিরোনামটা তার জন্য বরাদ্দ হয়। এবার তিনি যদি বলেন যে আমি একটু টায়ার্ড, আমার একটু মাথা ঘুরছে, আমার আজ মন ভালো নেই, আজকে গরম বেশি পড়েছে, তাহলে সেইটাই প্রধান শিরোনাম। শেখ হাসিনাকে আমরা রেগুলার দেখতাম। পাশাপাশি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, তাকে অসংখ্যবার দেখা যেত মানুষ অপেক্ষাও করত, কারণ তিনি মজা করে কথা বলতেন, ইন্টারেস্টিং বিভিন্ন কথাবার্তা বলতেন, সেটা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হোক বা অন্য কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম হোক। এবং প্রধানমন্ত্রী যত সফর করতেন, সাবেক প্রধানমন্ত্রী, সেই সফরগুলো তাকে রিপোর্ট করতে হতো। এটা বাংলাদেশের নিয়ম নীতিতে রীতিতে আছে, এবং এটা বাংলাদেশে প্রেসিডেন্ট এসে, প্রধানমন্ত্রী হোক আর ওই পদে যে থাকেন তিনি রিপোর্ট করবেন, এটা একটা নিয়ম। সেই সময় দেখা যেত অ্যাডভোকেট আব্দুল হামিদকে, তিনি সামনে আসতেন, এবং রাষ্ট্রপতিকে দেখা যাবে 21-এর ফুল দিতে গিয়েছেন, স্বাধীনতা দিবসে, বিজয় দিবসের স্মৃতিসৌধে গিয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়েছেন, বিভিন্ন জাতীয় প্রোগ্রামে যেখানে রাষ্ট্রপতি যেতে পারেন সেখানে গিয়েছেন। আজকে 9 মাস এই প্রোগ্রাম কেন হয় না? বা এখন কি সমাবর্তন হলে রাষ্ট্রপতি সেখানে যাবেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে সরিয়ে দিতে চায় একটা অংশ, তারা পদত্যাগ চায়। এটা বাংলাদেশে বিরল, বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ এইভাবে চাওয়ার মানে ওপেনলি এইসব করার একটা ছোট্ট উদাহরণ শুধু আছে বিএনপির সময়, বিএনপি যখন একুএম বদরুদ্দোজা চৌধুরীকে সরিয়েছিল বা সরতে বাধ্য করেছিল। এর বাইরে আর এটা মানুষ এই পদটাকে এবং বাংলাদেশের এই রাষ্ট্র এই পদটাকে একটা সম্মান করে। দেখেন, চোখে পড়েছিল মানুষের 21শে ফেব্রুয়ারি একান্তই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু, তিনি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি যখন শহীদ মিনারে খুব অল্প সময়, মিনিট 5 জন্য গেলেন, এবং তার সাথে কোনো বিশিষ্ট মানুষজন নাই, একটা সিম্পল যা না হইলেই না ওইরকম একটা প্রোটোকলের মধ্যে দিয়ে তিনি চলে আসলেন। গত রমজানের ঈদুল ফিতরের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে জাতীয় ঈদগাহ ময়দানে যে জামাত হলো সেখানে রাষ্ট্রপতি ছিলেন না, তিনি বঙ্গভবনে নামাজ পড়েছেন। এইটাও বাংলাদেশে ব্যতিক্রম। এবার ঈদের জামাত হচ্ছে, যথারীতি ঈদের জামাতের শিডিউল ঘোষণা করা হয়েছে, সেই নিরাপত্তা এগুলো বলা হচ্ছে। ঈদের প্রধান জামাত সকাল 7:30, যেখানে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা সিটি কর্পোরেশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এটা ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া তিনি বলছেন। সকাল 10টায় জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এটা বলছেন। ডিএনসিসি প্রশাসক বলেন, কেন বলছি, ঈদের দিন সকাল 7:30 জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, তবে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজন অনুপযুক্ত হলে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে সকাল 8টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নামাজ আদায়কারী মুসল্লিদের জন্য দেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ও সেবা ব্যবস্থা, সেগুলো উল্লেখ করা হয়েছে। তিনি বলছেন যে নগরবাসী কোরবানির পশুর সুবিধার্থে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এরকম তাবৎ বিস্তারিত বলা হয়েছে। আমরা গতবারের ঈদের নামাজ নিয়ে অনেক বিতর্কের কথা শুনেছি, কে কীভাবে নামাজ পড়লেন, কোথায় ডান হাত রাখতে হয়, কোথায় বাম হাত রাখতে হয় নামাজের সময়, এগুলো নিয়ে বহু বিস্তর আলোচনা, আমি সেই পথে যেতে চাই না। তবে এবারও রাষ্ট্রপতি এবং আমাদের দেশের কর্ণধার প্রধান উপদেষ্টা এক কাতারে নামাজ পড়বেন, দেখতে একটু সুন্দর না জিনিসটা? সেটা হবে কিনা, এটা মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠতে পারে না? এবং কেনই বা আজকে এত মাস ধরে রাষ্ট্রীয় যে ধরনের প্রোগ্রামগুলো হয় সেসব প্রোগ্রামে আমরা রাষ্ট্রপতিকে, বাংলাদেশের রাষ্ট্রপতি, এটা শাহাবুদ্দিন চপ্পু না, আমরা শাহাবুদ্দিন চপ্পু ব্যক্তি শাহাবুদ্দিন চপ্পু, মোহাম্মদ শাহাবুদ্দিনের কথা বলছি না, আমরা বলছি বাংলাদেশের রাষ্ট্রপতি। এই যে একটা বিভেদ বিরোধ বলি, চলতে চলতে 9 মাস 10 মাস চললো। আচ্ছা, আল্লাহর হস্তে কি বলে না, ঈদ সমস্ত বিভেদ ভুলে যাওয়ার কথা? আমরা কি তেমন কিছু আশা করতে পারি না? খুব কঠিন, আতেল বা ভারী কথায় যেতে চাই না। প্রশ্ন একটাই, যে কেন বাংলাদেশে এত বড় একটা সংবিধানের, যাকে জাতির অভিভাবক বলা হয়, সে অভিভাবক তিনি কি অসুস্থ, তিনি কি দেশে নাই? এরকম তো না, এরকম তো কেউ বলে না, বরঞ্চ নানান সময় নানান গুঞ্জনের বিষয় ওঠে। তাহলে এইটা কতটা মানানসই সেটুকু অন্তত ভেবে দেখার নিশ্চয়ই সুযোগ আছে। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।